আমি আমার পরিবারকে বাঁচাতে এক ধনী বৃদ্ধকে বিয়ে করেছিলাম, কিন্তু আমাদের বিয়ের প্রথম রাতেই বুঝে গিয়েছিলাম এই বিয়েটা স্বাভাবিক নয়। অন্ধকার ঘরে বসে সে শুধু বলেছিল, ঘুমাও, আমি তোমাকে দেখতে চাই। কথাগুলো ছিল শান্ত ধীর, অথচ অদ্ভুতভাবে ভয়ঙ্কর। তার কণ্ঠে কোনো কামনা ছিল না, কোনো অধিকার বোধও না, ছিল শুধু এক গভীর শূন্যতা। আর সেই শূন্যতা আমার বুকের ভেতর কাঁপন তুলেছিল। সকালের আলো ফোটার আগেই আমি বুঝে গিয়েছিলাম এই বিয়েটা কখনোই শুধু টাকার জন্য ছিল না। আমাদের জীবন তখন ভেঙে পড়েছিল। বাবার দেনা, বাড়ি বাজেয়াপ্ত, চিকিৎসার খরচ, সব মিলিয়ে আমরা একদিনেই নিঃস্ব হয়ে যাই। সম্মান, অহংকার, স্বপ্ন সব কিছু গিলে ফেলেছিল বাস্তবতা। শুধু একটা প্রশ্ন বাকি ছিল, কিভাবে বাঁচব? ঠিক তখনই সে এলো, দূর সম্পর্কের এক আত্মীয়, প্রায় 70 বছরের একজন নিঃসঙ্গ মানুষ। স্ত্রী বহু বছর আগেই মারা গেছে, কোনো সন্তান নেই, বিশাল বাড়িতে একা থাকে। সে সাহায্যের হাত বাড়ালো। বাবার দেনা শোধ করবে, থাকার বাড়ি দেবে, চিকিৎসার সব খরচ দেবে। শুনতে যেন অলৌকিক দয়া, কিন্তু সে দয়ার সঙ্গে জুড়ে ছিল এক শর্ত, আমাকে তাকে বিয়ে করতে হবে। সেদিন আমি আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখেছিলাম, একজন মেয়ে যার স্বপ্ন ছিল, বয়স ছিল, জীবন ছিল, আর এক মুহূর্তে সব কিছু ত্যাগ করতে যাচ্ছিল শুধু পরিবারের জন্য। আমি রাজি হয়েছিলাম, ভালোবাসা থেকে নয়, ইচ্ছে থেকে নয়, বরং দায়িত্ব থেকে, ত্যাগ থেকে এবং ভয় থেকে। নিজেকে বোঝালাম সে বয়স্ক, হয়তো বেশি দিন বাঁচবে না, আমার কষ্টের বিনিময়ে অন্তত পরিবার বাঁচবে। বিয়ের প্রথম রাতেই আমি জমে গিয়েছিলাম। বিছানার কোণে বসে হাঁটু জড়িয়ে রেখেছিলাম। হৃৎপিণ্ড এত জোরে ধুকপুক করছিল যেন সে দরজা খুললেই শুনতে পাবে। তারপর দরজা খুলল। সে ধীরে ধীরে ভেতরে ঢুকলো। কোনো তাড়াহুড়ো নেই, কোনো অস্বস্তিকর দৃষ্টি নেই, হাতে শুধু একটা চেয়ার। সে চেয়ারটা বিছানার পাশে রেখে বসলো। তারপর শান্ত স্বরে বলল, আজ রাতে আমাদের মধ্যে কিছুই হবে না, তুমি ঘুমাও। আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম, আপনি এখানে ঘুমাবেন না? সে মাথা নাড়িয়ে বলল, না, আমি শুধু তোমাকে ঘুমাতে দেখতে চাই। সেই মুহূর্তে আমার শরীরের রক্ত যেন ঠান্ডা হয়ে গেল। এটা কেমন আচরণ? দয়া নাকি কোনো অদ্ভুত মানসিকতা? পরের রাতেও একই ঘটনা। তারপরের রাতেও চেয়ার, নীরবতা, স্থির দৃষ্টি। সে কখনো আমার কাছে আসেনি, কখনো আমাকে স্পর্শ করেনি, কখনো এমনকি আমার সাথে অপ্রয়োজনীয় কথাও বলেনি। শুধু বসে থাকতো যতক্ষণ না আমি ঘুমিয়ে পড়ি। ধীরে ধীরে আমার ভয় বদলে যেতে লাগলো। ভয় থেকে কৌতূহল, কৌতূহল থেকে অস্বস্তি, আর অস্বস্তি থেকে এক অজানা রহস্যের অনুভূতি। আমি ভাবতে শুরু করলাম, সে কি মানসিকভাবে অসুস্থ, নাকি আমার কাছে লুকিয়ে আছে কোনো অতীতের গল্প। চতুর্থ রাতে ঘটনাটা ঘটল। গভীর রাতে হঠাৎ অনুভব করলাম আমার পাশে কেউ নড়ছে। কানের কাছে ভারী নিঃশ্বাসের শব্দ, ধীরে, কর্কশ, ক্লান্ত। আমি চমকে চোখ খুললাম। সে আমার খুব কাছে, এতটাই কাছে যে তার পুরনো কোলনের গন্ধ স্পষ্ট টের পাচ্ছিলাম। চোখ দুটো লাল, ক্লান্ত, অথচ অদ্ভুত কোমল। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর বিষয়টা ছিল না তার কাছে থাকা, ভয়ঙ্কর ছিল তার চোখে পানি। সে কাঁপা গলায় খুব আস্তে বলল, তুমি যখন ঘুমাও তোমাকে ঠিক আমার মেয়ের মতো লাগে। আমার বুকের ভেতর কিছু যেন ভেঙে পড়ল। সে ধীরে ধীরে বলল, আমার একটা মেয়ে ছিল তোমার বয়সী, একদিন অসুস্থ হয়ে আমার চোখের সামনে ঘুমিয়ে পড়েছিল। আর কখনো জাগেনি। সেদিন থেকে আমি ঘুমোতে পারি না, কারণ ভয় হয় যাকে ভালোবাসি সে ঘুমিয়ে গেলে আর জেগে উঠবে না। আমি স্তব্ধ হয়ে গেলাম। তারপর সে চেয়ারটা আরও কাছে টেনে নিয়ে বলল, আমি তোমাকে কিনিনি, আমি তোমাকে বাঁচিয়েছি, কারণ তোমার চোখে আমি বেঁচে থাকার লড়াই দেখেছি। আর প্রতি রাতে বসে থাকি শুধু নিশ্চিত হওয়ার জন্য তুমি শ্বাস নিচ্ছ, তুমি বেঁচে আছো, তুমি নিরাপদ। সেদিন প্রথমবার আমি তাকে ভয় পাইনি, বরং বুঝেছিলাম কখনো কখনো সবচেয়ে অদ্ভুত মানুষগুলোই সবচেয়ে ভাঙা হৃদয়ের মানুষ হয়।
আমি তাকে বিয়ে করেছিলাম টাকার জন্য, কিন্তু সে আমাকে ছুঁয়েও দেখেনি সম্মানের কারণে। আর সেই রাতেই আমি বুঝেছিলাম এই বিয়ে ছিল না কোনো লেনদেন, ছিল এক নিঃসঙ্গ মানুষের নীরব আর্তনাদ।